আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমাদের বাংলাদেশ এন্ড বিয়ন্ড এর থার্ড পডকাস্ট, থার্ড এপিসোড। আজকে আমাদের গেস্ট হচ্ছেন আমাদের তামিম ইবনে ইয়াকজান ভাই। তো তামিম ভাই, আপনি আপনার ইন্ট্রোডাকশনের মাধ্যমে শুরু করতে পারেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে তামিম ইবনে আকজান। এই নামে হচ্ছে লেখালেখি করি সোশ্যাল মিডিয়ায়। বইও বের হয়েছে একটা। সো এই নামে হচ্ছে লেখালেখি করা হয়। আর এমনিতে আমি হচ্ছে স্টুডেন্ট, ফাইন্যান্স নিয়ে হচ্ছে পড়াশোনা করছি। তো এই তো। আর যদি কি করি সেটা বলতে যাই তাহলে লেখালেখি বাদে হচ্ছে ভিডিও এডিটিং বা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট এসব নিয়ে হচ্ছে কাজ করা হয়। আর এমনি পড়াশোনা করতে ভালোবাসি, বিভিন্ন বিষয়, ইকোনমিক্স, জিওপলিটিক্স, এই তো। তামিম ভাই তো একটা বই লিখেছেন এই পর্যন্ত, তাই না? আপনার বইটার নাম হ্যাঁ, যেন হ্যাঁ। কি? আমি যে বইটা লিখছি সেটার নাম হচ্ছে প্রোটোকলস অফ জায়নিজম। আচ্ছা, তার মানে আপনি জায়নিজম সম্পর্কে মোটামুটি এক্সপার্ট, আপনার ফিল্ড এটা, আপনার ইনফরমেশনের মধ্যে, তাই না? নট নেসেসারিলি, এটা হয়তো বলা এক্সাজারেশন হয়ে যাবে। বাট হ্যাঁ, বই লেখার স্বার্থে হচ্ছে কিছু জিনিস নিয়ে তো রিসার্চ করা লাগছে অবভিয়াসলি। সো ওই খাতিরে হচ্ছে কিছু জানি আর কি। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিকটা ফার্স্টে জায়নিজম দিয়ে শুরু করি, যেহেতু আপনি জায়নিজম নিয়ে বই লিখছেন, তারপরে আপনি জায়নিজম নিয়ে পড়াশোনা করা হয়েছে মোটামুটি। তো ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন এটা হইতে পারে যে জায়নিজম কি, মানে কিভাবে একজন মানুষ যে জায়নিজম ওয়ার্ডটা কখনো ওয়ার্ডটার সাথে পরিচিত হয়নি, সে কিভাবে জায়নিজম সম্পর্কে বুঝবে? উম, কিভাবে এক্সপ্লেন করবেন? তো প্রথমেই হচ্ছে আমি একটা মিসকনসেপশন দিয়ে হচ্ছে আমি শুরু করি। জায়নিজম বললেই মানুষ হয়তো বা মনে করে যে যারা জিউ হচ্ছে তারাই শুধু জায়নিস্ট হইতে পারে। বাট এটা আসলে, জিনিসটা আসলে এরকম না। জায়নিস্ট যে কেউ হতে পারে, একজন মুসলিম, একজন হিন্দু, একজন এথিস্ট, যে কেউ হচ্ছে জায়নিস্ট হইতে পারে। জায়নিজম কনসেপ্টটা হচ্ছে যে একটা সার্বভৌম প্যালেস্টাইন যে এরিয়াটাতে, আমরা যেটাকে শাম বলি, তো ওই এরিয়াটাতে একটা সার্বভৌম জিউইশ স্টেট হবে। এই আইডিওলজিটাতে যে বিলিভ করে সেই হচ্ছে একজন জায়নিস্ট। এবং ওই আইডিওলজিটারে অ্যাকচুয়ালাইজ করার জন্য যারা কাজ করে এবং ওইটারই হচ্ছে তাদের মূল বিলিফ বানায় নেয়, ওই সেই হচ্ছে একজন জায়নিস্ট। এবং এই আইডিওলজিটারে আমরা জায়নিজম বলতেছি। সো ওই হিসাবে বলতে গেলে আহ সম্পূর্ণ ওয়েস্টার্ন ব্লক আজকে যেটা, পুরাটাই হচ্ছে জায়নিস্ট। এবং ইন্ডিয়া, ওটা মানে হচ্ছে জায়নিজমকে হচ্ছে সার্ভ করে, ওটা আমরা অলরেডি জানি। তো আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, ইসরায়েল রাষ্ট্রে যারা হচ্ছে অধিবাসী, ওই জায়গায় কিন্তু হচ্ছে বড় একটা অ্যামাউন্ট মুসলিমও আছে। ঠিক আছে, যারা হচ্ছে এর আগে প্যালেস্টাইন রাষ্ট্রের নাগরিক ছিল। এছাড়াও ইসরায়েলের একটা বড় পোর্শন মানুষ হচ্ছে এথিস্ট। সো ব্যাপারটা আসলে ফানি লাগতে পারে যে জায়নিজম জিনিসটা, যেটা হচ্ছে একটা জিউই হচ্ছে ধর্মের উপর বেসড, ওইটাকে যারা সার্ভ করতেছে তাদের বেশিরভাগই আসলে জিউ না। সো জায়নিজমকে ডিফেন্ড করতে গেলে হচ্ছে, তো এটাই আর কি, এটাকে আমরা জায়নিজম এন্ড জায়নিস্ট বলতে পারি। তার মানে জায়নিস্ট শুধু জিওরা হয় না, মানে লিটারেলি খ্রিস্টান, মুসলমান, হিন্দু সবাই হইতে পারে জায়নিস্ট? হ্যাঁ, যে কেউ হইতে পারে। আচ্ছা, আর আপনি বলছেন যে বেশিরভাগ জায়নিস্টরা জিও না, মানে বেশিরভাগ জায়নিস্টরা অন্য ধর্মের, অ্যাথিস্টও হইতে পারে? হ্যাঁ, 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 হ্যাঁ। পার্সেন্টেজটা কেমন হইতে পারে, রেশিওটা কেমন হইতে পারে, কোনো আইডিয়া দিতে পারবেন? পার্সেন্ট পার্সেন্টেজটা আমার হচ্ছে পুরাপুরি জানা নাই। বাট যেহেতু পুরা ওয়ার্ল্ডে জিউয়ের সংখ্যা খুবই কম, এবং জিউইশ ধর্মে তো কেউ হচ্ছে কনভার্টেড বা রিভার্টেড যেটা বলি ওটা হইতে পারে না। তো ওই, আবার বেশিরভাগ জিও আবার জাইনিজম সাপোর্ট করে না। মোস্ট অফ দেম সাপোর্ট করে, বাট অনেকেই করে না। সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখলে বুঝবো যে ইসরায়েল রাষ্ট্রটা যে টিকে আছে, পুরোটা টিকে আছে ইউএস ব্যাকিং এর কারণে, তাই না? সো ইউএস এর পুরা ফরেন পলিসি এবং হচ্ছে আহ ইউরোপিয়ান ইউনিয়নের পুরা ফরেন পলিসি পুরাটা হচ্ছে এমন ভাবে ডিজাইন যেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটাকে সার্ভ করবে। কিন্তু ইউএসএ বা হচ্ছে
ইউরোপিয়ান ইউনিয়নে কত পার্সেন্ট মানুষ আসলে জিউ? খুবই নগণ্য। কিন্তু ওরা এত ইনফ্লুয়েন্সিয়াল কিভাবে হলো? ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে এইভাবে যে ওদের যত ভাইটাল পজিশন গুলো আছে বিভিন্ন জায়গায়, বিজনেস হোক বা পলিটিক্যাল বিভিন্ন পজিশন হোক বা সরকারি বিভিন্ন পজিশন হোক, সব জায়গায় হচ্ছে ওই জিউইশ লোকজন বা ওই জিউস লোকজনদের সার্ভ করে এমন লোকরা বসে আছে। ঠিক আছে? তো ওরা মনিটারি লাভের জন্য হোক বা আসলেই বিলিভ করে হোক, ওইভাবে হচ্ছে ওরা জায়নিস্ট হয়ে গেছে আর কি। ঠিক আছে? তো এটা আচ্ছা, জিনিসটা এমন না তামিম, যে, হ্যাঁ, অনেকে মনিটরিং এর কারণে বা বিভিন্ন ব্যবসায়িক লাভের কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো হয়তো বা জায়নিজমকে সাপোর্ট করতেছে, কিন্তু সাধারণ মানুষ কেন করতেছে, বা একটা সাধারণ খ্রিস্টান কিভাবে আসলে এই জায়নিজমকে সমর্থন করে যখন কিনা হ্যাঁ, সে জানে যে তাদের ধর্ম মতে আমরা যেটা জানি যে যীশু খ্রিস্টকে মেরে ফেলছে হলো ইহুদিরা, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ। ইহুদিদের প্রেসারে আসলে মেরে ফেলা হয়েছে। তো তারা কিভাবে এটাকে সমর্থন করে, যেখানে আমরা যদি 700 বছর আগেও যাই, যে আমরা দেখছি যে ক্রুসেইডের আগে কিন্তু আসলে মূলত ইহুদিদেরকে মারা হইতো, দেন হুম। তারা ইউরোপীয় ইহুদিদেরকে মেরে তারা তারপরে কেন মুসলমানদের মারতে যাচ্ছে। তো কিভাবে 700 বছর পর তারা পুরাটাই চেঞ্জ হয়ে গেল? তো এখানে একটা মানে এই যে কথাটা বলতে হয় আসলে যে, ধরেন খ্রিস্টানরা আর হচ্ছে জিউরা একসাথে কাজ করতেছে, মানে এমন না যে ওরা একজন আরেকজনের বন্ধু ভেবে কাজ করতেছে। ঠিক আছে? ওরা হচ্ছে এক হয়ে যেতে পারে যখন ওদের শত্রু কমন হয়। ঠিক আছে? এখানে ওদের কমন শত্রু কারা? আমরা মুসলিমরা, তাই না? So, ওই হিসাবে ওরা হচ্ছে একত্রিত হচ্ছে। আর যদি একদম সাধারণ খ্রিস্টানদের কথা বলা হয়, তো ইসরায়েলের লবি মানে এতই স্ট্রং, ওটা আমরা আসলে কল্পনাও করতে পারি না, এত স্ট্রং। ঠিক আছে? ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র ইউএসএ, তাদের পুরা ফরেন পলিসি ইসরায়েলকে সার্ভ করার জন্য বানাচ্ছে। ইসরায়েল একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র। ঠিক আছে? পপুলেশনও হচ্ছে এত বেশি। সো আমরা বুঝতেছি এটার ইনফ্লুয়েন্স কত বেশি। ওটার ইনফ্লুয়েন্স খালি পলিটিক্সে না, এটা মিডিয়াতে, সব জায়গায়। এটা আমরা অলরেডি জানি। So, প্রতিটা নিউজ মিডিয়া, প্রতিটা লেখালেখি, প্রতিটা মানুষ যখন কথা বলতেছে, ওরা এসেনশিয়ালি ওই জায়নিস্টের আইডিওলজির ধারের থেকে বা একদম কোর জায়নিস্ট আইডিওলজি ধারণ করে হচ্ছে কথাগুলা বলতেছে। সো একটা অ্যাভারেজ খ্রিস্টান বা একটা অ্যাভারেজ অ্যাথিস্ট বা হচ্ছে একটা অ্যাভারেজ ইউরোপিয়ান যখন সে এই জিনিসগুলো কনজিউম করতেছে, সে যদি কোনো ডিপ রিসার্চ না করে, ঘাটাঘাটি না করে, সে তো ওই জিনিসটা দ্বারাই ইনফ্লুয়েন্সড হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা, যে ওরা ব্রেইন ওয়াশড হয়ে যাচ্ছে বা হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। আর কিছু পাবলিক আছে যারা হচ্ছে এই প্রোপাগান্ডায় আসলেই বিলিভ করে। ঠিক আছে? তো এই দুই ক্যাটাগরির মানুষ হচ্ছে আমার ধারণা মতে আছে। তো এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আর কি। জানি না অ্যান্সার ঠিক মতো দিতে পারছি কিনা, বাট এটাই। তো আমরা যদি বলি যে জায়নিস্টদের পারপোজ, জায়নিস্টরা সহ অন্যান্য লবিটা যেভাবে সার্ভ করার জন্য একদম মরিয়া, স্পেশালি ইউএস হ্যাঁ, এর গভর্নমেন্ট, ইউএস এর একদম বড় যত টপ ক্লাস কোম্পানি আছে অলমোস্ট সবগুলা, একদম ইনক্লুডিং লকহিড মার্টিন, এটার নাম সবচেয়ে বেশি বলা হয়। যাই হোক, তো এদের আসলে আলটিমেট গোলটা কি? এদের গোলের পারপোসের পিছনে এদের মোটিভেশনটা কিসের থেকে আসে? সো এদের এক একটা জিনিসের এক একটা কি বলে, স্টেক হোল্ডারের মোটিভেশন তো এক এক রকম। লকহিড মার্টিনের মোটিভেশন কি? সে হচ্ছে মিলিটারি ইকুইপমেন্ট বানাইতেছে। ঠিক আছে? তার হচ্ছে বিজনেস করা লাগবে। তো সে যখন এরকম বিজনেস করতে চাবে, সে কি চাবে? ওয়ার্ল্ডের যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে তাদের সাথে সে ভালো সম্পর্ক রাখবে, নাইলে তার সে তো বিজনেস করতে পারবে না, তাই না? সো যেটা বললাম যে, ইসরায়েলের বা হচ্ছে জিউদের মধ্যে, জায়নিস্টদের মধ্যে, ওরা সংখ্যায় কম হইলেও ওদের পার্সন গুলো হচ্ছে কোর কোর জায়গায় বসে আছে। ঠিক আছে? টাকা দিয়ে হোক, ইভেন হচ্ছে ইউএস এর যখন ইলেকশন হয় তখন ইসরায়েল কিন্তু মানে, ইউএসএ তো এটা লবিং কিন্তু খুবই ওপেনলি হয়, আমরা জানি। ঠিক আছে? বাংলাদেশে হয়তো বা ধরেন যে আমরা লবিং কে ওইভাবে নেগেটিভলি দেখি, বাট ইউএসএ কিন্তু এটা হচ্ছে একদম লিগাল। খোলামেলা ভাবেই চলে লবিং। ইউএসএ এটা লিগাল। লিগাল একদম। হ্যাঁ, ইউএসএ লিগাল। তো ইউএস এর পলিটিক্স এর কথায় যদি আমরা আসি, যে ইলেকশন যখন হয় তখন ওদের দুইটা পার্টির প্রতিটাতেই ইসরায়েল প্রায় সমান সমান টাকা ঢালে।
সে অবভিয়াসলি ইসরায়েল নামে ঢালে না, বাট ওর যত শ্যাডো কর্পোরেশন আছে বা হচ্ছে ওরে সাপোর্ট করে এরকম কর্পোরেশন আছে ওদের মাধ্যমে ঢালে। এরপরে ওরা হচ্ছে সিনেটরদের কিনে, ঠিক আছে। ইসরায়েল ধরেন যে ইউএসএ কোনো একটা বিল পাস হবে, ঠিক আছে, তখন হচ্ছে ওই সিনেটররা তো ভোট দেয়, তাই না, বিলটা পাস হবে কিনা। খালি প্রেসিডেন্টের কিনে রাখলেও তো হয় না, ওই সিনেটরদেরও তো ভোট গুলা ওদের পক্ষে যাওয়া লাগবে। তো ওই সিনেটরদেরও ওই ইসরায়েল হচ্ছে কিনে রাখে, ঠিক আছে। ধরেন 100টা ভোট, ও হচ্ছে 60-70টা কিনে রাখছে। তো ইউএস এর প্রতিটা পলিসি হচ্ছে ওর পক্ষে আসবে, ঠিক আছে। এভাবে হচ্ছে পলিটিক্যাল এরিনাই করে। সো পলিটিশিয়ানদের ইনসেনটিভ কি, ও টাকা পাইতেছে, ঠিক আছে, ও হচ্ছে পাওয়ার প্র্যাকটিস করতে পারতেছে। এটা এটা তো একটা গ্লোবাল ইউএসএ তে নেটওয়ার্ক, তাই আসলে না? ডেমোক্রেসি নাই, ইউএসএ তে ডেমোক্রেসি বলে এটা ফাঁকা বলি, এটা প্র্যাকটিস হয় না, তাই না? এখন ধরো যে তোমার বলছে যে একটা পচা আপেল খাবা নাকি একটা পচা আম খাবা, ঠিক আছে, দুইটা অপশন দিয়ে তোমার বলছে, তুমি তো হচ্ছে তোমার তো স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আমি তো আসলে কোনোটাই খাইতে চাই না, আমি একটা ভালো আম খাইতে চাই, কিন্তু আমাকে অপশন দিয়ে রাখছে যে না, আমার দুইটা পচা জিনিসের মধ্যে আমার একটা চুজ করতে হবে, এটাই হচ্ছে আমার ডেমোক্রেসি, এটাই হচ্ছে আমার স্বাধীনতা। তো আচ্ছা যেটা বলতেছিলাম যে ওই হম, হ্যাঁ হ্যাঁ, ভাই, জায়নিজমটা বলেন। শুরু কিভাবে হয়েছিল? হাউ এন্ড হাউ সাকসেসফুল ইট ইজ? আচ্ছা ভাই, জায়নিজম শুরু কিভাবে হয়েছে এটার আগে আমার ওই কোশ্চেনটাকে শেষ করতে চাই। জায়নিস্টদের আলটিমেট গোল কি, পারপোজ কি? মানে তামিম ভাই, আপনি হয়তো আমার কোশ্চেন তখন বুঝেননি। লকহিড হ্যাঁ মার্টিনের হ্যাঁ উদাহরণ দিয়েছি কারণ ওরা জায়নিস্টদের একটা পারপোজ সার্ভ করতেছে, কিসে? হম ফাইন্যান্সিয়াল দিক দিয়ে। তো ওরা এইভাবে আলটিমেটলি এই যে ইউএসএ তে লবি করতেছে, তারপরে ইসরায়েল রে আস্তে আস্তে আরো শক্তিশালী করতেছে, প্যালেস্টিনিয়ানদের উৎখাত করতেছে, লাখ লাখ বাচ্চাদের মারতেছে, প্যালেস্টাইনদের মারতেছে। আলটিমেটলি ওরা কি চায়? ওরা কি ইসরায়েল রাষ্ট্র পর্যন্তই চায় নাকি এরপর ওদের আর গোল আছে? জায়নিস্টদের আসলে আলটিমেট গোল কি? অবভিয়াসলি ওদের ফার্স্ট যেই গোল, এটা হচ্ছে ওদের যে প্রমিসড ল্যান্ড, ওরা বলে যে এই ল্যান্ডটা হচ্ছে ওদের জন্য প্রমিসড, গড হচ্ছে ওদেরকে দিছে, এটা হচ্ছে ওরা ডিজার্ভ করে। তো আসছে এই জায়গায়, দখল করছে, আরো করতেছে, ঠিক আছে। গ্রেটার ইসরায়েলের প্ল্যান আছে আমরা জানি। নেতানিয়াহু হচ্ছে ইউএন এর মধ্যে একদম ম্যাপ বের করে দেখাইছে যে গ্রেটার ইসরায়েলের প্ল্যান কিরকম হবে, কতটুকু, পুরা লেবানন, ওই পাশে সিরিয়া, পুরাটা নিয়ে হচ্ছে ওরা করতে চায়। এবং ওরা এক্সপেন্ড করতেছে মোটা দাগে সব দিকেই। ওইদিকে গোলান হাইটস কিন্তু সিরিয়া থেকে ওরা নিয়ে নিছে, প্লাস লেবাননেতে অ্যাটাক করে রেগুলারলি। কিন্তু এই পাশে ইজিপ্ট হচ্ছে বেঁচে যায়, ঠিক আছে। ইজিপ্টে কিন্তু দেখবা যে কখনো এই ইসরায়েল অ্যাটাক করে না। কেন করে না এটা কেউ বলতে পারবেন আপনারা? আচ্ছা ভাই, এখানে তো একটা যদি প্রশ্ন আমি তুলি, এক সময় তো হ্যাঁ ছিল হ্যাঁ ইয়ম হ্যাঁ, এক কিপ্পুর সময় যুদ্ধ, করছে। ইয়ম হ্যাঁ হ্যাঁ কিপ্পুর যুদ্ধ। করছে, হ্যাঁ করছে, আমি মডার্ন ইজিপ্টে টাইমসে বলতেছি। পুতুল সরকার আছে ওদের, এই জন্য। আহ পুতুল সরকার তো অবভিয়াসলি আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ডেটা দেই, সেটা হচ্ছে যে ইসরায়েলের পরে বর্তমানে তো, মানে ইউক্রেন যুদ্ধের আগে ধরি যদি, মানে ইউক্রেন যুদ্ধ কবে শুরু হয়েছে, 21 মনে হয়, 21 নাকি 22? না, 22 সালে, 22 সালের 22 সাল, ফেব্রুয়ারিতে। হ্যাঁ 22 সালে। তো ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত ইসরায়েলের পরে ইউএস এর সবচেয়ে বেশি ফান্ড যাইতো ইজিপ্টে, ঠিক আছে, পার হেড যদি আমরা হিসাব করি। তো ইজিপ্ট মোটামুটি একটা ইউএস এর কাছে একটা, কি বলবো, বেসেল স্টেট। ইউএস একটা ব্যাংক। ভেসেল স্টেটের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ ভেসেল স্টেট। তো ওই জন্য দেখবা যে কখন হচ্ছে এই ইসরায়েলের সাথে মিশরের খুব একটা গ্যাঞ্জাম হয় না। তো মূল প্রশ্ন যেটা ছিল যে হ্যাঁ, ওরা হচ্ছে আপাতত ওদের গোল হচ্ছে ওরা এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, মানে ওই এরিয়াতে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এন্ড দেন ওরা ওদের মেসায়া, যেটা যেটা আমরা দাজ্জাল বলি, তারে হচ্ছে তারা ওয়েলকাম করবে আর কি। আপাতত এটাই হচ্ছে ওদের গোল। ওকে। আচ্ছা, তাহলে রুবাইতের ওই কোশ্চেনটা আমি আবার এখানে রিলেট করতে পারতেছি, যে জায়নিস্টরা চায় যে ওদের মেসায়াকে ওরা ওয়েলকাম করবে, ওরা ওদের প্রমিস ল্যান্ড ওরা আবার নিবে, ওই ইসরায়েলের ভূমিটা। তো এখানে খ্রিস্টানরা তাদের পারপাস সার্ভ করতেছে, খ্রিস্টানরা জানে যে ওরা তো আমাদের শত্রু, নিলে হ্যাঁ হ্যাঁ, এখানে ওই তো যে হলো ওইটা না। বললাম না যে খ্রিস্টানরা কিন্তু ওদের এগেনস্টই থাকবে, ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে আহ আপাতত ওদের শত্রু হচ্ছে কমন, ঠিক আছে, ভাই মুসলমানরা, ওই ভাই হিসাবে হচ্ছে ওরা এক আছে আর কি। ভাই, এই শত্রুটা তো কমন শত্রু হওয়া উচিত না? ইহুদি মানে, আমরা ধরেন খ্রিস্টানরা মানে যে
ঈসা নবীজি বা জিসাস ক্রাইস্ট, তারা যেটা বলে যে তাদের নবীজি প্রফেট বা ইভেন গডও মানে। অন্যদিকে আমরা এই গডকে ডিসরেসপেক্ট করতেছি না, আমরা প্রফেট বলতেছি। তো আমরা ডিসরেসপেক্ট করতেছি না, আমরা এনাফ রেসপেক্ট দিতেছি। অন্যদিকে যে জিউরা শুধু ডিসরেসপেক্ট করে যে তা না, ভাবে যে উনি জাহান্নামে এখন পুড়তেছেন, জ্বলতেছেন। ইভেন আহ মারিয়াম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, উনাকে তারা হোর বলে। তো একদিকে হইতেছে যে তাদের মানে খ্রিস্টান যা যাকে গড ভাবে সেই গডকে অসম্মান করা হইতেছে, সেই গডের মাকে অসম্মান করা হইতেছে। তাদের সাথে তারা অ্যালায়েন্স করতেছে। অন্যদিকে যারা তাদের গডকে প্রফেট ভাবতেছে, ইভেন এটাও ভাবতেছে যে বার্থ ছিল হোলি বার্থ, আর এটা কোনো আল্লাহর মিরাকেল দ্বারা হইছে, তাদেরকে শত্রু ভাবতেছে। এইটার কারণ কি ভাই? প্রথমে বিষয়টা হচ্ছে যে রিলিজিয়াস বিষয়গুলা, যে মানে রিলিজিয়াস কনসেপ্ট গুলা ওদের কাছে আসলে তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ক্রিশ্চিয়ানিটি যদি আমরা দেখি, ক্রিশ্চিয়ানিটি কিন্তু একটা মানে অ্যাজ এ রিলিজন এটা কিন্তু একটা ডেড রিলিজন। ঠিক আছে, ওইটার হচ্ছে কনসেপ্চুয়ালি যদি আমরা ধরতে যাই যে ওদের সাথে ওদের তো ক্ল্যাশ থাকার কথা, তা থাকতেছে না, ওইটা আসলে ম্যাটারই করে না। ঠিক আছে, ওই ক্রিশ্চিয়ানিটি পার করে ওদের হচ্ছে কি বলে ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, প্লাস ওরা হচ্ছে এখন একটা নতুন মডার্ন একটা দুনিয়াতে আছে যেখানে ওদের ওই রিলিজিয়াস ভ্যালুস গুলো আসলে ম্যাটারই করে না। ঠিক আছে, কিন্তু ক্রিশ্চিয়ানিটিটা রয়ে গেছে কিভাবে, ওই যে একটা রেশিয়াল একটা হচ্ছে কি বলবো আইডিওলজি হিসেবে। ঠিক আছে, কিন্তু এটা ওদের রিলিজিয়াস যেই ডক্ট্রিন গুলো আছে ওগুলো ওদের কাছে এত ম্যাটার করে না। এটা গেল একটা, এই জন্য হচ্ছে ওদের ওই হিসাবে ক্লাশ নেই। আর মুসলিমরা ওদের কমন শত্রু এই কারণে যে হিস্ট্রিক্যালি কিন্তু ইহুদিরা কখনোই এভাবে পাওয়ারে ছিল না। ঠিক আছে, কখনোই পাওয়ারে ছিল না। So, খ্রিস্টানরা যখন পাওয়ারই ছিল তখন হচ্ছে জিউরা সবসময় পার্সিকিউটেড হয়েছে খ্রিস্টানদের দ্বারা। কিন্তু যত ওয়ার হয়েছে সবগুলা এই 18-19 সেঞ্চুরি পর্যন্ত মুসলিমদের এগেনস্টে খ্রিস্টানদের ওয়ার হয়েছে, হোলি ওয়ার হয়েছে আমরা জানি। ঠিক আছে, সো ক্রুসেড ওই ওয়ার। হিসাবে, হ্যাঁ ক্রুসেড গুলা, তো ওই হিসাবে মুসলিমরা হচ্ছে ওদের শত্রু, খ্রিস্টানদের শত্রু। ঠিক আছে, তো ক্রুসেড ওরা হারছে, ওইটার একটা ইয়ে তো আছে ওদের মধ্যে। ঠিক আছে, ওই শত্রুতা তো আছেই। সো আর ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু আজীবন কাল থেকে। সো এই মোহাম্মদ ইসলামের সময়কাল থেকে। সো ওই হিসাবে ওদের একটা কমন এনিমি হচ্ছে মুসলিমরা। ঠিক আছে, আর বর্তমানে যেহেতু ওদের রিলিজিয়নের ভ্যালুস গুলার কোনো মানে মূল্যই নেই ওদের কাছে। ঠিক আছে, তো এটাই আর কি। বুঝলাম। না ভাই, জায়নিজম এই প্রকল্পটা শুরু কবে হয়েছিল? আপনি হেনরি ফোর্ডের সম্ভবত ওই যে জায়নিজম নিয়ে বুক লেখা, ওইটা তো উনি 4 খণ্ডে লিখছিলেন। মানে হুম এটা অনেক আগের বুক, তো কবে থেকে, যেহেতু অনেক আগের বুক, তো আমরা ধারণা করতে পারি অনেক আগের আইডিওলজি। এটা কবে থেকে শুরু হুম হয়েছিল? হুম। হাউ সাকসেসফুল ইট ইজ এন্ড হাউ ইট ইজ ইনফ্লুয়েন্সিং দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, তো জায়নিজমটা শুরু হয়েছিল আপনার হচ্ছে থিওডর হার্জেলের মাধ্যমে বলা যায়, মডার্ন জায়নিজম। ঠিক আছে, থিওডর হার্জেল হচ্ছে ও পৃথিবীতে ছিল, এক্সাক্ট ডেট তো আমার মনে নেই, একদম 19 সেঞ্চুরির শেষ দিকে। ঠিক আছে, ইসরায়েল স্টেটটা যে হবে, ঠিক আছে, এই পুরা জিনিসটাকে, হ্যাঁ তো ইসরায়েল স্টেটটা যে হবে এই পুরা জিনিসটা ড্রিম করছিল থিওডর হার্জেল। ঠিক আছে, ও হচ্ছে একটা জায়নিস্ট কনফারেন্স করছিল, ওইটার মাধ্যমে হচ্ছে জিনিসটা শুরু করছে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ট্রিটি হয় যেটাকে আমরা হচ্ছে বেলফোর্ট ট্রিটি নামে আমরা জানি, বেলফোর্ট ডিক্লারেশন, সরি ট্রিটি না। জি। ওইখানে হচ্ছে ওইখানে, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, ওয়ার্ল্ড তো ওইখানে হচ্ছে আহ উম, এই প্যালেস্টাইন যে এরিয়াটা ছিল ওটা তো এই, আমার কথা শোনা যাচ্ছে জি নাকি বেশ ল্যাগ করে? শোনা যাচ্ছে, তবে একটু লেট করতেছিল। হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে, বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই ইয়ের আন্ডারে ছিল, ব্রিটিশের আন্ডারে ছিল প্যালেস্টাইনটা। তো তখন ওই বেলফোর বেলফোর সম্ভবত এই একজন মিনিস্টার বা হচ্ছে সংসদ সদস্য ছিল এই ইয়ের
ব্রিটিশ ব্রিটিশদের। তো ওই বেলফোর হচ্ছে সে একটা ডিক্লারেশনের মাধ্যমে জানায় যে এইখানে ইসরায়েলের একটা রাষ্ট্র হবে এই জায়গায়। ঠিক আছে, প্রথমে ওরা হচ্ছে অন্য একটা জায়গায় ইসরায়েলকে রাষ্ট্র দিতে চাইছিল। তো এমন না যে ওরা ওই ইহুদিদের ভালোবেসে এই জায়গায় জমি দিয়ে দিছে, যে ব্যাপারটা মোটেও এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে ইউরোপিয়ানরা মনে করতো যে জিউরা ইউরোপের জন্য একটা বোঝা। ঠিক আছে, তো ওরা চাইছে যে ঠিক আছে, ওরা একটা রাষ্ট্র চাচ্ছে, রাষ্ট্র বানিয়ে আমরা হচ্ছে ওদের পাঠিয়ে দিই। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইউরোপ থেকে জিউদের এখানে একটা রাষ্ট্র করে হচ্ছে তাদের এখানে পাঠিয়ে দিছে। তো কোয়েশ্চেনটা জানি কি ছিল, আমি ভুলে গেছি। যে তো তো তারা এখন এত ইনফ্লুয়েন্সিয়াল হইলো কিভাবে কিভাবে তারা এত নির্যাতিত, ইভেন দো দে আর ইভিল বাট দে আর টর্চার্ড, রাইট? তারা পুরা ইউরোপে জিউদের দ্বারা টর্চার, সরি, খ্রিস্টিয়ানসদের দ্বারা টর্চার হয়েছে। ভাই, যে আহ, জিউরা হিস্টোরিক্যালি অনেক পারসিকিউটেড হয়েছে, ইভেন দো দে আর ইভিল বাট দে আর পারসিকিউটেড এন্ড টর্চার্ড, দ্যাটস ফর এ ফ্যাক্ট, উই নো ইট। এত খ্রিস্টিয়ানসরা তাদের এত টর্চার করলো, এত নির্যাতিত থেকে তারা এত পাওয়ারফুল কিভাবে হইলো? অ্যান্ড এই যে পাওয়ারফুল হইছে, এইটার হিস্টোরির সাথে সাথে ভাই বর্তমানে তারা বাংলা, সরি, ওয়ার্ল্ডকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, তাদের এই যে আইডিওলজি দ্বারা তারা কিভাবে ইনফ্লুয়েন্স করে, ইভেন নট জাস্ট আইডিওলজি, তারা হুম, ফাইন্যান্সিয়ালিও কিভাবে ইনফ্লুয়েন্স করে, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করেন। হুম। আচ্ছা, আমি তাহমিদ ভাইয়ের সাথে তো একটু অ্যাড করি কোশ্চেনটার সাথে, রিলেভেন্ট একটা কোশ্চেন। আমরা অ্যান্টিসেমিটিক ওয়ার্ডটা প্রচুর শুনছি, এটা স্পেশালি জিউদের ক্ষেত্রে যাইতো, ওদের জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হইতো। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো আমরা শুনছি যে অলমোস্ট 6 মিলিয়ন জুস ওয়ার কিলড বাই হিটলার। তো এত ম্যাসাকারের পরে ওরা পুরো দুনিয়ার কবজা নিয়ে ফেলছে লিটারালি, এটা একটা ওপেন সিক্রেট, সবাই জানে। কিভাবে মানে এত বড় একটা কামটা কিভাবে করছে? তো প্রথম বিষয় যেটা, যে ফাইন্যান্সিয়াল সেক্টর বা হচ্ছে বিজনেস সেক্টর, এটা পুরাটা হচ্ছে ওদের, কি বলবো, ওদের বড় একটা ইনফ্লুয়েন্স আছে। তো এটার একটা কারণ হচ্ছে যে এই ব্যাংকিং সিস্টেম যেটা, এই জিনিসটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি কি? ডেট বা হচ্ছে সুদ বা হচ্ছে ঋণ, তাই না? তো হিস্ট্রিক্যালি জিউরা হচ্ছে এই ব্যাংকিং এর কাজগুলা করতো। ঠিক আছে, তখন হয়তো ব্যাংক ছিল না, বাট হচ্ছে ঋণ দেওয়া নেওয়া বা হচ্ছে সুদের আদান প্রদান এই কাজগুলা করতো। ঠিক আছে, সো আচ্ছা, এই ভিতর থেকে বিজনেসের, আমি জাস্ট একটা পয়েন্ট খালি একটু জিজ্ঞাসা করবো যে ব্যাংকে তারা কেন কাজ করতো, কেন খ্রিস্টানরা কাজ করতো না? মানে হিস্ট্রিক্যালি যতটুকু আমরা জানতাম যে ব্যাংকের কাজগুলো সবসময় ইহুদিরা করতো, কেন? কারণ হচ্ছে এই ব্যাংকিং এর যে কাজটা, এই সুদ দেয়া নেয়া, ঠিক আছে, এটা কিন্তু এই খ্রিস্ট ধর্মে প্লাস কি বলে ইহুদি ধর্মে, ইসলাম ধর্মে সব জায়গায় কিন্তু হারাম সুদ। ঠিক আছে, এখনো যদি হচ্ছে আমরা ওদের স্ক্রিপচারে দেখি, এখনো লেখা আছে সুদ দেয়া নেয়া হচ্ছে হারাম ওদের স্ক্রিপচারে। কিন্তু ওরা, আমরা কোরআন পড়লে আমরা দেখবো যে জিউরা হচ্ছে খুবই মানে ক্রুকেট ছিল, এবং হচ্ছে খুবই, কি বলবো, আহ কি বলে এটারে, মানে খুবই জিনিসগুলা ঘুরায় পেঁচায় করতো আর কি। ঠিক আছে, হ্যাঁ, আমরা দেখবো যে বনি ইসরায়েলের কাহিনী আমরা যখন পড়ি, তখন দেখবো যে ওদের মানে কিছু বিশ্বাসই করানো যাচ্ছে না, ওরা নিজেদের মতো নিজেরা যুক্তি বানায় নিয়ে হচ্ছে ইয়ে করতেছে। সো ওই ওদের যে স্ক্রিপচার গুলো আছে, ওরা হচ্ছে নিজেদের মতো ব্যাখ্যা করা শুরু করছে। ঠিক আছে, যেমন এই ডেটের বিষয়টাও, ঋণের বিষয়টা, ওরা হচ্ছে নিজেদের মতো ব্যাখ্যা করছে এইভাবে যে ঠিক আছে, এ, এ, ঋণ আদান প্রদান করা হচ্ছে, সুদ নেওয়া হচ্ছে নিষিদ্ধ, কিন্তু আহ নন জিউ বা হচ্ছে গোয়েম যারা আছে, ওদের সাথে হচ্ছে ডেট নিয়ে ট্রিটি করা যাবে। ঠিক আছে, মানে ওদেরকে সুদ দেওয়া যাবে, ওদেরকে ঋণ দেওয়া যাবে, সুদে ঋণ দেওয়া যাবে। ঠিক আছে, নিজেদের মতো ব্যাখ্যা করে নিছে। প্লাস আস্তে আস্তে জিনিসটা একদম মানে খালি গোয়েন্দার সাথে ছিল না, নিজেদের সাথে নিজেদেরও হচ্ছে ওদের সুদের আদান প্রদান ছিল। ঠিক আছে, শুরু হয়েছিল ওইটার জন্য ওরা হচ্ছে কি বলে যুক্তি বানায় নিছে নিজেদের মতো। সো এই যে সবকিছুর ওরা এভাবে যেগুলাকে ফ্ল্যাগ করে দেওয়া ছিল, হারাম বিষয় ছিল, ওগুলার হচ্ছে ওরা হালাল বানায় নিত, নিজে বানায় নিছে যুক্তি দিয়ে।
ইভেন হচ্ছে আমাদের যেরকম ওই সারিয়া ভিত্তিক ব্যাংকিং আছে না, ঠিক আছে, যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং করে আমরা, ইসলামী ব্যাংকিং কিন্তু একটা মানে শুরু হয়েছিল ভালো উদ্দেশ্যে, কিন্তু জিনিসটা আসলে ভালো নাই আসলে। এটা মানে কি বলবো, যে এক প্রকার সুদই আসলে জিনিসটা। তো ওই ইয়াদের মধ্যেও, জিউদের মধ্যেও কিন্তু জিনিসটা আরো আগে থেকে শুরু হয়েছে এটা, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে ওরা এই হারাম বিষয়গুলাকে হালাল বানায় নেওয়ার কারণে এই প্র্যাকটিসটা ওদের মধ্যে শুরু হয়েছে, যে সুদ আদান প্রদান করা বা ঋণ দেয়া। তো এই জিনিসগুলো নিয়ে ওরা আগে থেকে এক্সপার্টিস ছিল, এবং এই ব্যাংকিং সিস্টেমটা একবার বলা যায় ওরাই শুরু করছে। এই জন্য হচ্ছে এই ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে ওদের একটা বড় একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। এবং বর্তমান ওয়ার্ল্ড তো হচ্ছে এই এই সেক্টর গুলোর উপরই ভিত্তি করে দাঁড়ায় আছে ক্যাপিটালিজম, তাই না? তো একটা ওয়ার্ল্ডের বেসিস যেটার উপর দাঁড়ায় আছে, যে সিস্টেমের উপর, ওই সিস্টেমের উপর যার কন্ট্রোল, পুরো ওয়ার্ল্ডের উপর তার একটা মানে অক্টোপাসের হ্যান্ডের মতো ওদের কন্ট্রোল থাকবে। তো এটাই স্বাভাবিক। তো এই কারণে হচ্ছে ওদের ইনফ্লুয়েন্সটা আছে আর কি। আর কতটুকু ইনফ্লুয়েন্স আছে এটা যদি বলতে যাই, এটা মানে কোয়ান্টিফাই করা ডিফারেন্ট, কারণ আহ, তাও একটা ধারণা তো পাওয়াই যায়। যেমন ধরা যায় এই ব্ল্যাক রকের নাম তো আমরা মোটামুটি সবাই শুনছি, তাই না? হুম। ব্ল্যাক রকের জি ভাই, উদাহরণটাই বলা যায়। হম। তো লাইক এমন একটা ব্ল্যাক কোম্পানি যাদের মাসিক সরি বাৎসরিক ইনকাম মানে রাশিয়ার জিডিপির সমান, প্রায় প্রায় কাছাকাছি। ইনকাম না, এটা নিয়ে অনেক ভুল ধারণা, অনেক ভুল কথাবার্তা, কনস্পিরেসি থিওরি আছে। জিনিসটা এরকম না, ওদের অনেক সম্পত্তি এরকম কিন্তু না। ব্ল্যাক রক এসেনশিয়ালি হচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু ব্যাংক না, ঠিক আছে, ব্যাংক না। উম, ধরো আমি, আমার একটা কোম্পানি আছে, ঠিক আছে, আমার কোম্পানির কিছু সম্পত্তি আছে, কিছু শেয়ার আছে, ঠিক আছে। এখন ওই জিনিসগুলারে কিভাবে রাখলে, কখন বেচলে, কখন কিনলে ভালো হবে, ওই জিনিস আমি জানি না। তখন আমি কার কাছে যাব? একটা এক্সপার্টের কাছে যাব, ঠিক আছে। এখন ওই এই যে সম্পদগুলা অ্যাসেট, এইটারে যারা হচ্ছে ম্যানেজ করে ওদের আমরা বলি অ্যাসেট ম্যানেজার, ঠিক আছে। তো ব্ল্যাক রক হচ্ছে এসেনশিয়ালি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পার্সনের অ্যাসেট হচ্ছে তারা ম্যানেজ করে, ঠিক আছে। বলা হয় পৃথিবীর প্রায় কত, 1 থেকে 2 ট্রিলিয়ন ডলার, মানে ওরা 2017 সালের পরে ডেটা পাবলিশ করে অফ করে দিছে, কেন করে দিছে আমি জানি না। 1 থেকে 2 ট্রিলিয়ন ডলারের অ্যাসেট হচ্ছে ওরা ম্যানেজ করে, ঠিক আছে। মানে ওয়ার্ল্ডের কত, প্রায় 20 থেকে 30% সম্পত্তি, অ্যাসেট, ওরা হচ্ছে ডিসিশন মেক করে যে ওগুলা কিভাবে বিহেভ করবে। এমন না যে ওরা এটা ওন করে। 1 ট্রিলিয়ন ডলার কিন্তু ওরা ওন করে না, কিন্তু ওরা হচ্ছে ডিসিশন মেকার। ওই 1 ট্রিলিয়ন ডলার ব্যাপারে ওরা হচ্ছে ডিসিশন মেকার, ঠিক আছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওরা কিন্তু কোনো একটা মানুষ বসে কিন্তু ওই জিনিসগুলো কন্ট্রোল করতেছে না। 80% যে ট্রেডিং বা হচ্ছে অ্যাসেট গুলো ম্যানেজমেন্ট হতেছে, ওইটা হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম দিয়ে হতেছে, ঠিক আছে। ওই সিস্টেমটারে ব্ল্যাক রক বলে হচ্ছে আলাদিন, ঠিক আছে। আলাদিনের ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি সামথিং, মানে এই অ্যাব্রিভিয়েশন আর কি। তো ওই আলাদিন সিস্টেম হচ্ছে ব্ল্যাক রকের পুরা 80% অ্যাসেট হচ্ছে এই আলাদিনের দ্বারা কন্ট্রোল হইতেছে। সরি, ব্ল্যাক রকের না, পুরা ওয়ার্ল্ডের যত অ্যাসেট আছে তার 80% হচ্ছে আলাদিনের থ্রুতে ডিসিশন মেড হয় যে ওটা কিভাবে বিহেভ করবে, ঠিক আছে। তো পুরো জিনিসটা হচ্ছে অটোমেটেড। এবং ব্ল্যাক রক এই সিস্টেমটা অনেক আগে, প্রায় 1980 সালের দিকে হচ্ছে বিল্ড করে। তো এই ব্ল্যাক রক হচ্ছে একটা জিউইশ কোম্পানি, ওরা তো বলবে না, বাট এর সিইও, এর প্রতিষ্ঠাতা সব হচ্ছে জিউইশ, ঠিক আছে। তো এরকম দুনিয়ার বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো আছে, ঠিক আছে, মানে ক্যাপিটালিজমের বেসিস হচ্ছে এগুলোর উপরে। এরা ডিসাইড করে সম্পদ কই যাবে, কোন জায়গায় ইনভেস্টমেন্ট হবে, কারা টাকাগুলা পাবে, ঠিক আছে। কারণ একজন বিলিয়নিয়ার কিন্তু বসে ওর টাকা কই যাবে ও ডিসাইড করে না, ওর ম্যানেজার আছে, ঠিক আছে। এই ব্ল্যাক রক হচ্ছে ওই লোক, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ওদের ইনফ্লুয়েন্সটা তৈরি হয়েছে আর কি। বুঝলাম। আচ্ছা, ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি করবো। ভাই কিছুক্ষণ আগে একটা বলছিলেন যে বর্তমান ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডে ক্রিশ্চিয়ানিটি হ্যাজ এ রিলিজিয়ন, মানে ডেট টাইপের কিছু একটা, তাই তো? হ্যাঁ, 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 ডেড, কিন্তু একদম ডেড। ওদের সাথে কিন্তু আমাদের ক্ল্যাশ আছে। এন্ড ইভেনচুয়ালি আমরা যদি যেটা দেখতেছি যে রিলিজিয়াস পার্সপেক্ট থেকে জিউসদের সাথে আসলে ক্রিশ্চিয়ানদের অনেক সংঘাত আছে, দো আমাদের সাথে মিলও আছে, মানে মুসলিমদের সাথে।
সো বলা যায় না যে আসলে বর্তমানে বর্তমানে জায়নিজম, আমি যদি এক্স্যাক্টলি ওয়ার্ডটা ইউজ করি, যে ক্রিসেন্ডমের সমানুপাতিক বা ক্রিসেন্ডমের সাথে যায়, ক্রিশ্চিয়ানিটির সাথে হয়তো বা যায় না, কিন্তু ক্রিসেন্ডম এই টার্মোলজির সাথে যায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি হচ্ছে খুব ভালোভাবে ডিফাইন করেছেন জিনিসটা, এক্স্যাক্টলি। তো ওই ক্রিশ্চিয়ানিটির সাথে যায় না, ক্রিসেন্ডমের সাথে যায়, হ্যাঁ। ক্রিসেন্ডম ওইটা হচ্ছে ব্যাপারটা একটা কি মানে ভাই? কি বলবো, ওই চেতনার মতো আর কি। ভাই ক্রিসেন্ডম ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা এটা কি? উদাহরণ আহ, দিয়ে বুঝাই। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন যে ফ্রান্সে হচ্ছে পাবলিক প্লেসে ধর্মীয় যে চিহ্ন, ওইটা হচ্ছে দেখানো নিষিদ্ধ। ঠিক আছে, যে বলতেছে আমরা একটা সেকুলার ওয়ার্ল্ড। তো আমরা মোটামুটি জানি যে ফ্রেঞ্চ সেকুলারিজম হচ্ছে মোটামুটি সবচেয়ে কট্টরপন্থী সেকুলারিজমদের মধ্যে একটা। তো এই ওরা বলতেছে যে আমরা পাবলিক প্লেসে এই ধর্মীয় যে সিম্বল, ওগুলো আমরা শো করতে পারমিট করব না। ঠিক আছে, কিন্তু একটা লোক ওখানে হিজাব পড়তে পারবে না, একটা মানুষ এখানে হিজাব পড়তে পারবে না, কোনো হচ্ছে ইসলামিক কোনো কিছু হচ্ছে এখানে শো করতে পারবে না। বাট ওদের যেই হচ্ছে ক্রুশ আছে, ওইটা শো করতে পারবে। ঠিক আছে, ওইটার জন্য ওরা যুক্তি বানায় নিছে যে ঠিক আছে, ক্রুশ জিনিসটা হচ্ছে একটা কালচারাল সিম্বলে পরিণত হয়েছে, যেই কারণে এটা আসলে আর ধর্মীয় যেই এটার একটা বাধ্যবাধকতা ছিল, এটা ছিল, সীমানা ছিল, এটার বাইরে হচ্ছে এটা চলে আসছে। এবং ক্রুশ জিনিসটা একটা কালচারাল সিম্বল, এই জন্য এটা হচ্ছে দেখানো যাবে। সো এটাই হচ্ছে ক্রিসেন্টম আর কি, যে তুমি অ্যাথিস্ট হয়েও ক্রিসেন্টমে সাপোর্ট করতে পারো এইভাবে, যে এই চেতনায় বিলিভ করলে আর কি। ভাই ডক্টর রিচার্ড ডকিন্স একটা আচ্ছা, ওরা কথা যে বলছিল যে বলছে যে আই এম কালচারালি খ্রিস্টিয়ান, ইভেন দো আই এম এথিস্ট, আই এম কালচারালি হ্যাঁ, খ্রিস্টান, এটা কি ক্রিসেন্ডমের কোনো একটা উদাহরণ হইতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি, অবভিয়াসলি। অবভিয়াসলি। ওয়েস্টার ইউরোপের, আমেরিকার বেশিরভাগ মানুষই তো এই আইডিওলজির, এই ভাবধারারই অনুসারী। তো হ্যাঁ, ওইটাই বলা যায়। কথার সাথে যদি আমি আহ কিছু অ্যাড করি, সেটা হলো যে ক্রিশ্চিয়ানিটি ক্যান ফেইল, ক্রিশ্চিয়ানিটি ক্যান ফেইল, বাট এখানে আহ, যখন আসলে ট্রিটিটা হয়, আমি যদি ভুল না করি ভাই একটু ধরাই দেন, 1647 সালের দিকে একটা ট্রিটি হয় যে মানে ক্রিশ্চিয়ানদের একটা ট্রিটি টাইপের হয় যে তারা প্রত্যেকটা সেটকে সম্মান দিবে একইভাবে। তো সেদিনই আসলে এক হুম। প্রকার হলো যে ক্রিশ্চিয়ানিটি হেরে গেছে, যে দে ক্যান নট প্রুভ এনি ওয়ান যে তুমি ভুল আমি ঠিক, এটা করতে করতে যখন না পারাটা, সেদিন কিন্তু ক্রিশ্চিয়ানিটি হারছে। সো দে হ্যাভ টু অপিনিয়ন, দে হ্যাভ টু অপশনস, আইদার দে হ্যাভ টু বি, দে হ্যাভ টু অ্যাথিস্ট অর দে হ্যাভ টু মুসলিম। বাট ইসলামের সাথে তারা যাইতে পারবে না, কারণ ইসলামের সাথে গেলে তারা পাওয়ার থেকে লেস হয়ে যাবে। সো ওই সময় তারা ক্রিশ্চিয়ানডমটাকে হয়তো বা টিকায় রাখছে, বাট ক্রিশ্চিয়ানিটিকে তারা ফেলে দিছে। সো ইটস এ কালচারাল সিম্বলিক জাস্ট এখন। তো ওরকম। হ্যাঁ, 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 অবভিয়াসলি। এনলাইটেনমেন্ট যখন হয়েছে, ওইটার মাধ্যমে ক্রিশ্চিয়ানিটি মোটামুটি ডেড হয়ে গেছে। ঠিক আছে, যে আচ্ছা, কি তার মানে বলে। খ্রিস্টানরা ধরে নিছে যে ক্রিশ্চিয়ানিটি ইজ ডিড, এটা ওরা একদম মানে নিছে এরকম। হ্যাঁ, অবভিয়াসলি ওরা, হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি, মানে ওরা মেনে নিছে বলতে প্রসেস আমাদের সেটাই বলতেছে। ওদের মধ্যে অবভিয়াসলি ডিভাউট ক্রিশ্চিয়ান আছে অনেক, অনেক না মানে পার্সেন্টেজে কম হয়, বাট আছে। বাট ওরাও হচ্ছে কখনো এই যে পলিটিক্যাল স্ফিয়ারে বা হচ্ছে কি বলবো দেশ চালানোর স্ফিয়ারে বা হচ্ছে ল মেকিং এর স্ফিয়ারে রিলিজনের যে একটা রোল আছে, ওই জিনিসটা তো পুরো চলে গেছে না। রিলিজন যে একটা লাইফস্টাইল, এই ধারণাটাকে ক্রিশ্চিয়ানিটি দিছিল, ওটা তো ওরা মেরে ফেলছে। আচ্ছা ভাই, এই এই এক্সাক্ট ব্যাপারে একটা আমার প্রশ্ন আছে। উহ, এই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 2 মাস আগে ও একটা বক্তব্য দিছিল এভাবে, লাইক লেটস সে যে এ, ধরে নিই একটা বুক, ও বাইবেল এভাবে তুলে দেখাইছিল যে দিস ইজ দ্য বুক উই নিড দিস ইন ইয়োর হোম, উই নিড দিস ইন ইয়োর হোটেল, যেখানেই যাবা এইটা পড়বা। এইটা আমাদের স্টেটের সাথে এখন ইয়ে করতে হবে, আমরা অনেক আমাদের ধর্ম থেকে সরে গেছি, এখন ধর্মতে ফিরে আসতে হবে। ডু ইউ থিঙ্ক যে ক্রিশ্চিয়ানিটি ক্যান বি রিভাইভড বাই দিস, ইফ ডোনাল্ড ট্রাম্প উইল কাম টু প্রেসিডেন্সি? তো ও আসার পরে কি এই জিনিসটা আবার রিভাইভ হওয়ার সম্ভাবনা আছে? নেভার, নেভার, হবে না, নট পসিবল। আর ও নিজেও এটা চায় না। ডোনাল্ড ট্রাম্পের লাইফ যদি হচ্ছে আপনারা দেখেন, যে
মানে ও কখনোই এত ডিভার্ট ক্রিশ্চিয়ান ছিল না, কোনো একটা এথিক্যাল পার্সনও না সে তেমন, ঠিক আছে। তো সে এইটা বলতেছে জাস্ট ফেলিং টু ক্রিশ্চিয়ানিটি ফ্রম ইউনো, ম্যাগাজিন। হ্যাঁ মানে, হ্যাঁ একটা অ্যাপিলের জন্য। কারণ গ্লোবাল রাইট মানে রাইট উইং জিনিসটা যেটা আমরা বুঝি, ঠিক আছে, আগে হচ্ছে সবকিছু যারা লেফট লিনিং ছিল ওদের একটা ইয়ে ছিল, ভয়েস ছিল, বাট গ্লোবালি হচ্ছে এখন পোলারাইজ হয়ে যেতেছে, ঠিক আছে সবকিছু। তো ওই পোলারাইজেশনের ফায়দাটা নিতে চাইতেছে আর কি, ইয়ে কি বলে ডোনাল্ড ট্রাম্প। ও দেখতেছে যে এটাতে লাভ হবে, তো আচ্ছা এই জন্য এটা, এমন না আচ্ছা যে ও ভাই, ক্রিশ্চিয়ানিটি যে রিভাইভ করতে চায় বা কিছু। ভাই ক্রিশ্চিয়ানিটি ডেট, আর ক্রিশ্চিয়ানরা চায় না যে ওদের কান্ট্রিতে বা পলিসি মেকিং এ ওদের রিলিজিয়ন কোনো রোল মেক করুক। কিন্তু জিওদের ক্ষেত্রে তো এটা দেখি না আমরা, জিওরা চায় যে ওদের একটা আলাদা স্টেট থাকুক। ওরা, আচ্ছা ওরা কি ওদের ধর্মীয় বই মতে ওরা চায় যে ওদের পলিসি ওইভাবে শেপ করুক ওদের স্টেটকে, এরকম কিছু ফরেন পলিসির জিওদের ক্ষেত্রে ক্ষেত্রে? আমরা বলতে পারি, ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলতে পারি, বাট ল মেকিং বা এইসব ক্ষেত্রে নাই আসলে। তো এটাও আসলে একটা কালচারাল বিষয় হয়ে গেছে। জিউদের মধ্যে অনেক প্র্যাকটিসিং জিউ আছে, যে ওরা ডিভাউট জিউ, বাট ওই একদম স্টেট লেভেলে হচ্ছে আমরা এটা দেখি না যে ওরা তালমুদের রুল গুলো হচ্ছে ওরা অ্যাপ্লাই করতেছে সব জায়গায়, এটা আমরা দেখি না। ভাই স্টেট ফরেন লেভেলের, পলিসি লেভেলে কিছু আছে, এটা বলা যায়। জাস্ট টু অ্যাড হেয়ার, ওরা স্টেট লেভেলেও যদি না করে, ওদের কিন্তু ইসরায়েলে হালাকা কোর্ট নামে আছে, যেটা ওই যে জুইশ লোর নাম হালাকা ল, যেভাবে ইসলামিক লোর নাম শরিয়া ল, এভাবে জুইশ লোকে হালাকা ল বলে। হম তো হম। এইটা, এখন হ্যাঁ এইটা যদিও ওইটা আছে, ওইটা আছে। ব্রডলি প্র্যাকটিস না, বাট এইটা আছে। হম হম। উম, মানে অপশন আছে, অপশন আছে, বাট এটা হচ্ছে মূল ধারণা আর কি। আচ্ছা ভাই, এই যে মানে তামিম আচ্ছা ভাইয়ের কথা মূলধারার, থাকলে ওটা থাকাও যায় না ভাই, থাকাও যায়, লাইক ওরকম হ্যাঁ যে ওটা থাকাও হ্যাঁ যায় না। হ্যাঁ। আচ্ছা মূলধারার জুসরা কি জায়নিস্ট? ওরা কি জায়নিস্টদের অপোজ করে নাকি ওরা জায়নিস্টদের পক্ষে? আর জিওদের মধ্যে তো জায়নিজের, কয়েকটা ভাগ দেখছি আমরা যে জায়নিস্টদের পক্ষে। হ্যাঁ অবভিয়াসলি পক্ষে, বাট কিছু জিও আছে আহ, আমরা টিভিতে জিওদের মধ্যে দেখি। আসলে কয় কয় ভাগ আছে টোটাল, একটু এক্সপ্লেন করবেন? মানে ওরা কারা কারা ইসরায়েল চায়, কারা কারা ইসরায়েল চায় না, আর আর কি কি ভাগ আছে ওদের? কয় ভাগ আছে ওইটা আমি এক্স্যাক্টলি জানি না, ঠিক আছে, বাট এই জিউদের মানে ইন্টারেস্টিং বিষয় আসলে, বিষয়টা জিউদের মধ্যে হচ্ছে মানে মুসলিমদের সাথে অনেক মিল আছে আসলে। জিউদের মধ্যে একটা ভাগ আছে, ওরা হচ্ছে সুফিপন্থী টাইপ, ঠিক আছে, একদম সুফি ভাবধারার মতো থাকে ওরা, ঠিক আছে, দুনিয়ায় কি হইতেছে না হইতেছে ওগুলো নিয়ে এত মানে বদার্ড না, সুফি লাইফস্টাইল লিড করে। জিউদের মধ্যে ভাগ কতগুলো আছে ওটা আমার এক্স্যাক্টলি জানা নেই, বাট ওদের খুব স্মল একটা পোর্শন হচ্ছে আহ, ইয়ে করে, কি বলে, জায়ন স্টেট কে হচ্ছে ওরা সাপোর্ট করে না আর কি। কয়টা ভাগ আছে ওটা আমার এক্স্যাক্টলি জানা নেই। ভাই এই যে মেবি ওই জায়নিজম আর 72টা ভাগ। ফিউচারিজম, এই দুইটা ব্যাপার ভাই কিভাবে রিলেট করে? আমি যখন ওই যে ইন্টারনেটে ফিউচারিজম আর জায়নিজম রিসার্চ নিয়ে দেখতেছিলাম, সরি রিসার্চ করতেছিলাম, তো দেখলাম এই দুইটা হুম। অনেকভাবে অ্যালাইন করে কিছু জায়গায়। এই দুইটা ভাই কিভাবে একটা আরেকটার সাথে মিলে, হাউ দে আর ইনফ্লুয়েন্সিং দ্য ওয়ার্ল্ড, or how they could influence the world. তো ফিউচারিজম বিষয়টা হচ্ছে বেসিক্যালি যে ফিউচারের স্পেকুলেশন, ঠিক আছে, যে ফিউচার আসলে কিরকম হইতে পারে ওইটার আমরা স্পেকুলেশন করি, ওইটারই আমরা ফিউচারিজম বলতেছি, ঠিক আছে। তো জায়নিজমের সাথে ফিউচারিজমের ওইভাবে রিলেশন হয়তো বা মানে বলা যায় না, বাট হচ্ছে যেহেতু ওয়ার্ল্ডের পলিসি বা হচ্ছে ওয়ার্ল্ডের অনেক কিছু, তো ফিউচারিজম আর জায়নিজমের ওইভাবে হয়তো ডিরেক্ট রিলেশন নাই, বাট কাহিনী হচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে ওইটাই তো হচ্ছে ফিউচারের ওয়েটা তৈরি করে দেয়, তাই না? সো বর্তমানে যে জিনিসটা ইনফ্লুয়েন্সিয়াল, জায়নিজম যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল, সো ওইভাবে ফিউচারের কি বলবো ওটা ইফেক্ট ফালাচ্ছে ওইভাবে, বাট ডিরেক্টলি হয়তো বা আমরা এভাবে বলতে পারি না, থিওরিটিক্যালি হয়তো বা রিলেশন নাই, বাট ওইভাবে রিলেশন আছে আর কি। ফিউচারিজমের ব্যাপারে বলতে গেলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়েস্টের আমরা ফিউচারিস্টিক
যত বয়ান আমরা পাই, ঠিক আছে, মোস্টলি হচ্ছে আমরা লিটারেচারের মধ্যেই পাই। ফিউচারিস্টিক বয়ান আমরা যতগুলা পাই সবগুলোই হচ্ছে নৈরাশ্যবাদী, ঠিক আছে, নৈরাশ্যবাদী মানে ডিস্টোপিয়ানের। তো ওরা হচ্ছে ফিউচারকে একটা মানে ফিউচারে ভালো কিছু হবে ওটা আসলে ওরা মনে করে না ইন মোস্ট কেসেস, ঠিক আছে, একদম মোস্ট বলতে আমি 99% বুঝাইতেছি। ওরা মনে করে যে ফিউচার আসলে ডিভাস্টেটিং এ হবে, ঠিক আছে, ইন ওয়ান ওয়ে অর আদার। ঠিক আছে, এক একজনের বয়ান এক এক রকম যে এভাবে ডিভাস্টেটিং হবে বা ওইভাবে, বাট ফিউচার নিয়ে আসলে বেশিরভাগই ওরা হোপফুল না, নৈরাশ্যবাদী। আচ্ছা ভাই, এখানে জাস্ট একটা মানে কনটেক্সটের একটু বাইরের প্রশ্ন থাকবে, সেটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্টার্ন ব্লগস, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী যে আমি যদি একটা সভ্যতাকে যদি মাপদণ্ড ধরি তাহলে সেটা সবসময় রাইজই করবে, এটা তাদের বিলিফ যে সভ্যতা সবসময় রাইজ করবে, আমরা যত দিন যাবো আমরা তত সভ্য হব। বাট ফিউচারে যদি তারা যদি ডেভাস্টেটিং এর ব্যাপারটা আনে তাহলে কি এই গ্রাফটা কি ফল করে না? তো তারা কি তাদের মানে অজান্তেই কি ওয়েস্টার্ন চিন্তা ভাবনা গুলাকে কি আসলে ভুল প্রমাণ করে না, যে আসলে কি আমরা কিন্তু দিনকে দিন সভ্য হইতেছি না, তাদের ফিউচারিস্টিক মতামত অনুযায়ী আমরা আবার ডাউন করব। সো তাদের কাছে হয়তো বা এটা ডাউন, বাট আমাদের কাছে ওটা হয়তো বা আপলিফটও হইতে পারে, মানে এক একজনের পার্সপেক্ট আলাদা। বাট কার্ভেচারটা কিন্তু সবসময় আপ লিফট অথবা ডাউন লিফট এরকম, বাট ওয়েস্টার্ন ব্লকের যে চিন্তা ভাবনা যে সবসময় আপলিফটই হবে সেটা কিন্তু হয় না। মানে তারা কি দুইজন মানে তারা কি মানে নিজেরাই কি তাদের হ্যাঁ, এগেইনস্টে কথাবার্তা বলে না? না, এগেনস্টে না। ওরা যেটা ওদের মানে এই জিনিসটা নিয়ে অবভিয়াসলি কনসেনসাস নাই ওদের মধ্যে, বাট এভারেজে যদি আমরা বলি যে ওদের আইডিয়াটা আসলে এরকম যে এই যে মডার্নিটি, ঠিক আছে, ওদের যে এনলাইটেনমেন্টের মাধ্যমে ওদের যেই হচ্ছে আহ নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, এই জিনিসটাকে ওরা হচ্ছে অনেকটা মনে করে যে এটাই এন্ড, আসলে এটাই আলটিমেট ফর্ম, এটাই এন্ড, এরপরে আসলে আর কোনো অন্য ফর্মের কিছু আসতে পারে না, ঠিক আছে, এটাই এন্ড। ঠিক আছে, এখন এই এন্ড কি ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে হচ্ছে ওদের দ্বন্দ্ব আছে, ঠিক আছে। আহ মার্কসিস্টরা ওরা বলতে পারে ওরা একটা ইউটোপিয়ান আহ দুনিয়ার চিত্র হচ্ছে ওরা সামনে ফুটায় তোলার চেষ্টা করে যে মার্কসিজম ফলো করলে দুনিয়াটা একটা ইউটোপিয়া হয়ে যাবে, ঠিক আছে, বা দেখা যায় ক্যাপিটালিজম হচ্ছে ধ্বংসের পথে নিয়ে যাবে। বাট আহ এই যে ফিউচারের বয়ানটা বয়ানটা আমরা মোস্টলি হচ্ছে এই যেটা বললাম যে লিটারেচারের মধ্যে হচ্ছে পাই, ঠিক আছে। ওরা কিন্তু কখনো লিটারেচারে এটা বলে না যে নেক্সট আর কোনো হয়তো বা সিভিলাইজেশন বা হচ্ছে অন্য কোনো আইডিওলজি হচ্ছে আপরাইজ করবে। ওরা দেখে যে এটাই এন্ড, ঠিক আছে, এটারই হচ্ছে ওরা এই সিভিলাইজেশনের পিনাকেল ধরে নিয়েছে। এই যে সিভিলাইজেশন এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে সেরা সিভিলাইজেশন, এর চেয়ে অ্যাডভান্স আর কিছু হইতে পারে না, যদি অ্যাডভান্স কিছু হয় এটার মধ্যে দিয়ে হবে, ঠিক আছে। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমরা যে সবচেয়ে অ্যাডভান্সড সিভিলাইজেশন এটা প্রুফ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। আমাদের স্বতঃসিদ্ধ আগে ধরে যে নিতে হয়, অ্যাডভান্সড কোনো সিভিলাইজেশন ছিল না দুনিয়াতে। স্বতঃসিদ্ধ ধরে নিতে হইতেছে। আচ্ছা ভাই, হ্যাঁ, আমরা ধরে নিতেছি যে আমরা সবচেয়ে অ্যাডভান্সড। আচ্ছা ধরেন আমি যদি বলি যে মিশরের যে সিভিলাইজেশন, যেটা আর্গুয়েবলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, তারা পিরামিড তৈরি করছে, যেটা আজ পর্যন্ত এক্সাক্ট কিভাবে করা হয়েছে ওইটা ডিসকভার করা পসিবল হয় নাই। সো ইফ আই সে যে তারাই সবচেয়ে বেস্ট সিভিলাইজেশন, উইল ইট বি ফেয়ার? ওইটা আমরা বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি যে ওদের যে টেকনোলজি গুলা ছিল, ঠিক আছে, ওদের তো আমাদের এই সিভিলাইজেশনের মূল বেসিস কি বর্তমানে? টেকনোলজি? কম্পিটিশন, তাই না? আমাদের হচ্ছে কমিউনিকেশন মানে টেকনোলজি। কম্পিটিশন চিপ, ঠিক আছে, সিলিকন চিপ, এটা হচ্ছে আমাদের মানে আমরা টেকনোলজিক্যাল হ্যাডম যেটা দেখাইতেছি ওটা সিলিকন চিপ। সো প্রসেসর। প্রসেসর। তো এর বাইরে যে কি কোনো অ্যাডভান্সড সিভিলাইজেশন কল্পনা করা যায় না? ধরেন যে জিনিসটা অবশ্যই যায়। এইভাবে কল্পনা করেন যে লিটারেচারে এরকম একটা ইয়ে আছে যে মানে অল্টারনেট হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রির কোন একটা বড় একটা ক্রুশাল কোন একটা মোমেন্ট যদি এভাবে না হয় অন্যভাবে হইতো তাইলে বর্তমানটা কিভাবে প্লে আউট করতো, এটা হচ্ছে তারা ইমাজিন করে, ঠিক আছে। তো এরকম কিছু ধারা আছে যেমন স্টিম পাঙ্ক, ডিজেল পাঙ্ক,
ওরা বলতেছে যে আচ্ছা স্টিম ইঞ্জিন যে আবিষ্কার করছে কম্পিটিশন পাওয়ার আগে ইন্ডাস্ট্রিয়াল যেই আহ ইয়ে হয়েছে, রেভলিউশন হয়েছে, ঠিক আছে, ওইটার মূল কজ কি ছিল? স্টিম ইঞ্জিন, তাই না? তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণ কিন্তু ছিল হচ্ছে স্টিম ইঞ্জিন, তাই না? তো ওই স্টিম ইঞ্জিনের পরে ওই তখনকালে ওইটাই ছিল সবচেয়ে সেরা টেকনোলজি, ওইটা দিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সো যারা লেখালেখি করে ওরা কল্পনা করছে আচ্ছা যদি এই যে স্টিম ইঞ্জিন বানানো হয়েছিল এটার পরে আর কোনো অ্যাডভান্সড টেকনোলজি আমরা আবিষ্কার না করতে পারতাম, কম্পিউটার আমাদের আয়ত্তে যদি না আসতো, ঠিক আছে, তাইলে কি আমাদের সিভিলাইজেশন উন্নতি হইতো না? অবভিয়াসলি হইতো। ওই স্টিম ইঞ্জিন যেটা ছিল ওইটাই আস্তে আস্তে এফিসিয়েন্ট হইতো। এখন স্টিম ইঞ্জিনের চেয়ে ভালো কিছু আমরা যখন পেয়ে গেছি, যে ডিজেল ইঞ্জিন পেয়ে গেছি, তো ওইটাতে আমরা চলে আসছি, ঠিক আছে। সো এটাই আর কি বলতে চাইতেছি যে আমরা একদিকে অ্যাডভান্সড হইতে পারছি বলা এটা মনে করার কোনো কারণ নাই যে অন্য একটা সিভিলাইজেশন অন্য কোনো ভাবে অন্য কোনো টেকনোলজির মাধ্যমে অ্যাডভান্সড হইতে পারেনি। তো আমার ধারণা পিরামিডকে আমরা বুঝতে না পারার কারণ এইটাই, যে ওরা যেভাবে অ্যাডভান্সড হইতে পারছিল ওইভাবে আমরা কখন কল্পনাই করি নাই যে জিনিসগুলো এভাবেও হইতে পারে। এই জন্য হচ্ছে আমরা এটা পারসিভ করতে পারি না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে লাস্টের কিছু কোশ্চেন আছে, হ্যাঁ প্লিজ। ক্রিপ্টোকারেন্সির এক্সপ্লেনেশন গুলো। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্রিপ্টোকারেন্সি করে প্রশ্ন আগে করেনি ভাই। হুম, ক্রিপ্টোকারেন্সি আচ্ছা ভাই, তো জিনিসটা আসলে কিভাবে শুরু হয়েছে? আম, আর এই ক্রিপ্টোকারেন্সি বর্তমানে একটা রেভলিউশনাইজ যে হয়েছে, এটার কারণ কি? ক্রিপ্টোকারেন্সি কি, হ্যাঁ, এটা কি ফিউচার হবে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা? এই জিনিসটার ফিউচার ছিল বাট জিনিসটার পটেনশিয়ালটা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ধ্বংস করে দেওয়া হয়েছে ডেলিভারিটলি। কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা আসছে কি কারণে? আসছে যে আচ্ছা আমরা যে এই কারেন্সি ব্যবহার করি, ডলার হোক বা যে কোনো কারেন্সি ব্যবহার করি, ওইটা একটা ইন্টারমিডিয়ারি থাকে, তাই না? গভর্নমেন্ট থাকে বা হচ্ছে আমরা যখন লেনদেন করতে চাই তখন হচ্ছে একটা ব্যাংকের মাধ্যমে, আমি যদি বাংলাদেশ থেকে কোনো জায়গায় টাকা পাঠাইতে চাই বা কোথাও টাকা পাঠাইতে চাই একটা ব্যাংকের মাধ্যমে আমার যাওয়া লাগে, ঠিক আছে, আমার কারোর উপর নির্ভর করতে হইতেছে, মানে জিনিসটা কেউ কন্ট্রোল করতেছে, ঠিক আছে। আগে যখন স্বর্ণের কয়েন ছিল তো স্বর্ণের কন্ট্রোল তো নেওয়া তো সহজ না, তাই না? স্বর্ণ তো একটা ন্যাচারাল রিসোর্স। কিন্তু এখন যেহেতু এই ফিয়াট কারেন্সি আমরা বলতেছি, ফিয়াট কারেন্সি মানে হচ্ছে কোনো রিয়েল অ্যাসেট বা রিয়েল ভ্যালু যেটার আসলে নেই, মানে কাগজের কারেন্সি। সেই কাগজের কারেন্সি কেউ একজন কন্ট্রোল করতেছে, ওই ব্যাংকিং সিস্টেম একটা ইন্টারমিডিয়ারি আছে, ঠিক আছে। তো সেটা চিন্তা করে 2008 সালে সাতোশি নাকামোতো নামে একজন হচ্ছে একটা পেপার পাবলিশ করে, ঠিক আছে, বিটকয়েন সে হচ্ছে লঞ্চ করে। সো সে হচ্ছে এই এমন একটা কারেন্সি নিয়ে আসে যেটা লেনদেনের জন্য কোনো ইন্টারমিডিয়ারি প্রয়োজন হবে না, ঠিক আছে। যারা এটার ইউজার ওরাই হচ্ছে জিনিসটা ইউজ করতে পারবে কোনো ইন্টারমিডিয়ারি ছাড়া, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একভাবে ব্যাংকিং সেক্টরের জন্য থ্রেট ছিল, ঠিক আছে। ইভেন সাতোশি নাকামোতো হচ্ছে, সাতোশি নাকামোতো কে আসলে এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। এটা ধারণা করা হয় একটা গ্রুপ অফ পিপল হবে, বাট এই পার্সনটা কে কেউ জানে না। সো ক্রিপ্টোকারেন্সি ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি যেটা বিটকয়েন, ওটা যে লঞ্চ করে ওইটার ক্রিয়েটর সম্পর্কে আমরা আসলে জানি না। তো তাহলে ফিয়েটেড ছিল না, তাই না? এ কি ছিল না? বুঝিনি। ফিয়েটেড মানে গভর্নমেন্ট কর্তৃক মানে স্বীকৃত, এরকম তো না না কিছু না না ছিল না না। না না, এরকম আচ্ছা। কিছু ছিল না। এবং এই কারণেই হচ্ছে এই যে ওরা ইভেন সাতোশি নাকামোতো হচ্ছে শুরুর দিকে ব্লগে লেখালেখি করতো, বিভিন্ন ফোরামে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার দিত, মানে ওর আইডি থেকে 2011 সালের দিকে হচ্ছে গায়েব হয়ে গেছে কমপ্লিটলি। তখন হচ্ছে মানে সেই মোটিভেটেড হয়েছিল এই ব্যাংকিং সেক্টরের এই ডমিনেন্স দেখেই, যে ও দেখতেছে যে ব্যাংক যখন ফেল করে তখন গভর্নমেন্ট হচ্ছে ওদেরকে বেইল আউট দিয়ে দেয়, ঠিক আছে। আমরা কিন্তু রেগুলারলি নিউজ দেখি যে এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই ব্যাংকের 25,000 কোটি টাকা, ওই ব্যাংকের এত হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে ওরা বাঁচায় রাখছে, মানে ওদেরকে জাস্ট লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখে ওরা। যতই হচ্ছে অনিয়ম করুক, যতই হচ্ছে ওরা দেউলিয়া হয়ে যাক, তো ব্যাংকে গভর্নমেন্ট যে কোনো ভাবে বাঁচায় রাখে। সো সাতোশি নাকামোতো যখন বিটকয়েনটা লঞ্চ করে ওই টাইমে হচ্ছে
ওই টাইমে ওইটা কিন্তু ক্রুশাল একটা মোমেন্ট চলতেছিল। তখন কিন্তু হচ্ছে ওই যে ইউএসএ একটা গ্লোবাল মার্কেট ক্র্যাশ কিন্তু করছিল, হ্যাঁ ওই যে হাউজিং মার্কেট যেটা, ওটা ক্র্যাশ করছিল, ঠিক আছে। তো ওই টাইমে প্রায় 4-5টা ব্যাংকে হচ্ছে বেইল আউট দেয় ইউএস এর গভর্নর। সো ওইটার সূত্র ধরেই কিন্তু হচ্ছে বিটকয়েনটা লঞ্চ করে, যে আচ্ছা ব্যাংকিং সেক্টর হচ্ছে এইভাবে আমাদেরকে ইয়ে করতেছে, ওরা দেউলিয়া হয়ে গেল, ওদেরকে হচ্ছে কন্ট্রোল রাখতে দিতেছে। তো ওইভাবে হচ্ছে সাতোশি নাকামোতো বিটকয়েন লঞ্চ করে, যেই বিটকয়েনের আসলে কোনো ইন্টারমিডিয়ারি থাকবে না ওইটা ট্রেড করার জন্য, লেনদেন করার জন্য। ওইটার কোনো কন্ট্রোলার থাকবে না, সেন্ট্রাল কোনো কন্ট্রোল থাকবে না, এটার হচ্ছে ডিসেন্ট্রালাইজড আমরা বলতেছি, ঠিক আছে। বিকেন্দ্রীকরণ করা হয়েছে পুরা বিটকয়েনের সিস্টেমটারে, যাতে হচ্ছে সেন্ট্রালি কারোর কন্ট্রোলে না থাকে জিনিসটা। তো এই জিনিসটারে বিটকয়েনটাকে হচ্ছে ধ্বংস করে দেওয়ার কারণ এটাই, যে বিটকয়েন যদি স্টেবল কিছু হয়ে যাইতো, এটা ব্যাংকিং সেক্টর অল্টারনেটিভ হয়ে যেত কিন্তু, ঠিক আছে। ব্যাংকিং সেক্টর যেটা আমার ইউজ করার জন্য ফি দেওয়া লাগতেছে, এটা একজন কন্ট্রোল করতেছে। আচ্ছা, আমি বিটকয়েন কেন হচ্ছে কে ওরা ধ্বংস করে দেওয়ার পরেও হুম, তো আমরা বিটকয়েনের ইউসেজ দেখতেছি ইউরোপিয়ান বিটকয়েন তো দেশগুলোতে, ইউএসএ তে। হ্যাঁ ধ্বংস করে দিতেছে। এটা কি জাস্ট এটা গ্যাম্বলিং চলতেছে, তাই না? বিটকয়েন কেউ ইউজ করে? কেউ বলতে পারবে যে আমি এটা কোকা কোলা কেনার জন্য বিটকয়েন ইউজ করছি? জীবনও করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে বিটকয়েনের ভ্যালু প্রতি মিলি সেকেন্ডে আপ ডাউন করতেছে। একটা কারেন্সির ভ্যালু যখন প্রতি মিলি সেকেন্ডে আপ ডাউন করবে, এটা কি আমি কখনো কোনো কিছু কেনা বেচার জন্য ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো না। ওটা জাস্ট একটা আচ্ছা, মানুষ স্টক। ইনভেস্ট একটা করতেছে তো, বিটকয়েনে মানুষ ইনভেস্ট করতেছে না, বিটকয়েনের হ্যাঁ রেট দিন দিন বাড়তেছে, এই জন্য ইনভেস্ট করতেছে হ্যাঁ, ওটা আমি বললাম অ্যাসেট তো, হিসেবে। ওটা একটা স্টক মার্কেটের মতো হয়ে গেছে। স্টক হিসেবে ওটা মানুষ কিনে বেচে, স্পেকুলেশন করে, মানে একটা গ্যামলিং এর মার্কেট হয়ে গেছে। বাট বিটকয়েন কখনো কারেন্সি হইতে পারেনি, ঠিক আছে। এটার মূল লক্ষ্য ছিল যে ব্যাংকিং সিস্টেমটাকে পাশ এটা কাটায় এটা তাইলে একটা গভর্নমেন্ট ধ্বংস করছে কিভাবে? ব্যান করার মাধ্যমে? প্রতিটা দেশে ব্যান করে দিছে, এইভাবে ধ্বংস করছে নাকি অন্য কোনো মাধ্যমে ধ্বংস করছে? শুরুর শুরুর দিকে হচ্ছে বলতো যে বিটকয়েন যেহেতু অ্যানোনিমাস, সো ওই যত অনলাইনে যত অপরাধ টপরাধ হইতো ওইগুলার লেনদেনের জন্য হচ্ছে বিটকয়েন ইউজ করতো। সো এইভাবে হচ্ছে অনেক জায়গায় বিটকয়েন হচ্ছে নিষিদ্ধ করছে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে এই বিটকয়েনটারে হচ্ছে একদম কি বলবো, যে জুয়ার একটা মার্কেট বানিয়ে রাখছে। যে এটারে মানুষ স্পেকুলেট করা শুরু করছে, যাচ্ছে ওটার দাম বাড়বে, এটার দাম কমবে, ওই হিসাবে মানুষ এটার উপরে ইনভেস্ট করে। বাট এটার যে একটা ইয়ে ছিল, যে লক্ষ্য ছিল কারেন্সি হবে। ইভেন 2011 সালের দিকে হচ্ছে বিভিন্ন জায়গায় বিটকয়েনের এটিএম ও চালু হয়েছিল। তো এটা পরে অ্যাকচুয়ালাইজ হইতে দেওয়া হয় নাই, ঠিক আছে। অনেক কোম্পানি হচ্ছে বিটকয়েন ওয়ালেট চালু করছিল, যে বিটকয়েন দিয়ে পে করে হচ্ছে জিনিসপত্র কেনা যাবে। পরে সবকিছু অফ হয়ে গেছে। এখন জাস্ট এটা বিটকয়েন হচ্ছে যদি একটা সাকসেসফুল হইতো, জুয়ার market। হুম, বিটকয়েন যদি সাকসেসফুল হইতো, গভর্নমেন্ট যদি এইভাবে চাপ প্রয়োগ না করে ধ্বংস না করতো, তাহলে আজকে হুম, হয়তো এই ব্যাংকিং সিস্টেমটার অন্য কোনো আমরা রেজাল্ট দেখতাম, হয়তো মনোবলি দেখতাম না ব্যাংকিং এর, স্পেশালি জায়নিসদের এই ইনফ্লুয়েন্সটা দেখতাম না, পুরো গ্লোবাল ওয়ার্ল্ড হ্যাঁ, অর্ডার চেঞ্জ হয়ে যেত, তাই না? হইতে পারতো, কিন্তু এটা তো হইতে দেওয়া হয়নি অবভিয়াসলি। আচ্ছা ভাই, এই যে এখানেও তাহলে জায়নিসদের হাত আছে। আচ্ছা ভাই, হ্যাঁ, এখন কনক্লুডিং কোয়েশনটা এইটা হতে পারে যে হাউ উই কি ক্যান শিফট দ্য গেম ফ্রম দ্য জায়নিস্ট। মানে এই যে জায়নিস্টরা পৃথিবী পুরো কন্ট্রোল করতেছে, এই জিনিসটা কি স্টপ করা কোনোভাবে পসিবল বা কোনোদিন হবে বলে আপনার মনে হয়? এই হইলেও কি সেটা কি রিলিজিয়াস গেম হবে নাকি একটা ফাইন্যান্সিয়াল গেমও হইতে পারে? ফাইন্যান্সিয়াল গেম অবভিয়াসলি রিলিজিয়াস গেমের বাইরে না, ঠিক আছে। আর হচ্ছে অবভিয়াসলি স্টপ করা ইম্পসিবল তো কিছুই না, তাই না? এখন কাহিনী হচ্ছে যেটা একটা লং টার্ম গেম হবে আর কি। আপনি আমি হচ্ছে বেঁচে থাকা অবস্থায় হয়তো বা দেখবো না, কারণ জিনিসটা এত দূর পর্যন্ত করা গেছে। পসিবল ইম্পসিবল এরকম আমি বলতেছি না। আল্লাহ চাইলে তো যে কোনো সময় পসিবল হয়ে যেতে পারে। কিন্তু যদি আপাতত প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, জিনিসটা লং টার্ম গেম, ঠিক আছে, কয়েক শ বছরের গেম। জিনিসটা একদিনে তৈরি হয় নাই, শত শত বছর ধরে তৈরি হয়েছে। তো এত বড় একটা প্রজেক্টকে একদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে ভেঙে দেওয়া পসিবল না, ঠিক আছে। লং টার্ম গেম। তো প্রতিটা জায়গায় যেহেতু ওরা ছড়ায় আছে, তো আমাদের ফার্স্ট একটা
বেসিক কনসেপ্ট হইতে পারে যে ওদের সিস্টেমের থেকে নিজেদের বাই করে নেওয়া তো পুরোপুরি পসিবল না। বাইর করার জন্য ফার্স্ট আমাদের অল্টারনেটিভ ক্রিয়েট করা লাগবে। সো অল্টারনেটিভ ক্রিয়েশনের দিকে আমরা হচ্ছে ওইদিকে মনোযোগ দিতে পারি। অল্টারনেটিভ ক্রিয়েট করলে দেন হচ্ছে আমরা এখানে শিফট করলাম ওদের যেই গ্লোবাল পাওয়ার গেমটা আছে ওই সিনারিওটা থেকে আমরা হচ্ছে নিজেদের উইথড্র করতে পারবো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে জিনিসটা আমরা অ্যাপ্রোচ করতে পারি। সো অবভিয়াসলি জিনিসটা একদিনের গেম না, শত শত বছর লেগে যেতে পারে ওদের এই পাওয়ার স্ট্রাকচার থেকে বাইর হওয়ার জন্য। তো এই তো আর কি। আচ্ছা, তাহলে এখানেই আজকের পডকাস্টটা কনক্লুড করি। শেষ করে দিই। হ্যাঁ, দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, উম, আপনাদের ফিডব্যাক কমেন্ট করবেন। কোনো কিছু ভালো না লাগলে বা কোনো দ্বিমত পোষণ করলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমরা কিভাবে আরো আপগ্রেড করতে পারি সে ব্যাপারেও আপনারা পরামর্শ দিয়ে সাথে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।